আসসালামু আলাইকুম। জ্ঞান লহরে সবাইকে স্বাগত। আমরা যারা অতি শীঘ্রই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, আমরা সবাই জানি যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইকিউ বা বুদ্ধিমত্তা যাচাই অভিক্ষা থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন করা হয়। বেসিক্যালি আমরা যে ট্রেন্ডে লেখাপড়া করে এসেছি দীর্ঘ 12 বছর, সেই ট্রেন্ড এবং আইকিউ কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা বক্স বা ডিফারেন্ট দুইটা পার্ট। এ কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আইকিউ এর কথা শুনলেই কিছুটা নার্ভাস হয়ে যাই বা আইকিউতে ভালো করতে হবে এটা চিন্তা করে বিভিন্ন বই কালেকশন শুরু করি, বিভিন্ন কোচিংয়ে যাওয়া শুরু করি, কোচিং থেকে শিট নেওয়া শুরু করি, সিনিয়রদের সাথে কথা বলা শুরু করি। মূলত এটা আমি নেগেটিভলি নিব না, দিস ইজ গুড। তবে এই কাজটি করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। আমাদের এই আইকিউ সেগমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আইকিউটাকে আনন্দদায়ক এবং সহজ করে সবার সামনে উপস্থাপন করা, যেন আমরা আইকিউ এর প্রিপারেশন নিতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করে ফেলি, বরং যে সময়টা আমরা বাজে নষ্ট করব সেই সময়টা যেন আমরা অন্যান্য বিষয়ে একটি ভালো প্রিপারেশন নিতে পারি। আমরা আমাদের বিভিন্ন ক্লাসে আইকিউ এর বিভিন্ন সেগমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে কোয়েশ্চেন এসে থাকে। আমরা এখানে কিছু বিশ্ববিদ্যালয়কে শর্টলিস্ট করেছি। তার ভেতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়াও আরও কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে প্রশ্ন আসে। বিশেষত যারা মেরিন একাডেমিতে জয়েন করতে ইচ্ছুক, মেরিনার হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে ইচ্ছুক, তাদেরকে কিছু আইকিউ কোয়েশ্চেন ফেস করতে হয়। এখন আমরা আইকিউ এর প্রিপারেশনের প্রথম পর্বে চলে এসেছি অলরেডি। আমরা এখন জানার চেষ্টা করব মূলত আইকিউ কত প্রকার এবং কোন ধরনের আইকিউ থেকে প্রশ্ন এসে থাকে। আইকিউ এর ক্লাসিফিকেশনটা অনেক লং, অনেকগুলো সাবক্লাস আছে। তো আমরা সাবক্লাসগুলো নিয়ে পর্যায়ক্রমিক আলোচনায় যাব, বা যে ক্লাসগুলো থেকে সাধারণত আইকিউ আসে না সেই ক্লাসগুলো আমরা বাদ দিয়েই আমাদের লিস্টটাকে আপডেট করেছি। আইকিউ এর প্রধান যে ক্লাসগুলো আছে, যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে বা আসবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত অ্যানালজি এবং দ্বিতীয়ত লজিক্যাল রিজনিং, এই দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। প্রধানত লজিক্যাল সিকোয়েন্সের উপর ভিত্তি করে এই সেগমেন্টের প্রশ্নগুলো এসে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ওয়াটার ইজ টু হাইড্রোজেন, সো কার্বন ডাইঅক্সাইড ইজ টু হোয়াট। আমরা সবাই জানি যে পানি অর্থাৎ ওয়াটারের অন্যতম একটি উপাদান হচ্ছে হাইড্রোজেন। দেন কার্বন ডাইঅক্সাইডের অন্যতম উপাদান কিন্তু কার্বন এবং অক্সিজেন। সো অপশনে যদি এই দুইটার কোনোটা থাকে সেটাকে আমাদের বেছে নিতে হবে। অর্থাৎ লজিক্যাল রিলেশনশিপের উপর কিন্তু প্রশ্নটা এসেছে। আবার এরকমও প্রশ্ন আসতে পারে, যেমন লজিক্যাল রিজনিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, একটু সহজ প্রশ্নই আসে আমি বলবো, কিন্তু আমাদের আইকিউ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে আমাদের কাছে প্রশ্নটা অনেক কঠিন মনে হয়। যেমন এরকম আসতে পারে, ব্ল্যাক স্মিথ ইজ টু এক্স। আমরা জানি এক্স অর্থাৎ কোরাল, এটা কিন্তু ব্ল্যাক স্মিথ বা কামার তৈরি করে থাকেন। সো অর্নামেন্টস ইজ টু হোয়াট। এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে একটা অর্নামেন্টস কে বানায়, একজন স্বর্ণকার কিন্তু অর্নামেন্টস বানায়। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো আইকিউ সেগমেন্টের এই পার্ট অর্থাৎ অ্যানালজি বা লজিক্যাল রিজনিংয়ে এসে থাকে। আমি জাস্ট বেসিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আসলে এর পরিধি অনেক বড়। আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো সাজাবো সেখানে আমরা একদম ইজি টু টাফ দুই ধরনের কোয়েশ্চেন দিয়েই আমরা সেগমেন্টগুলোকে সাজাবো। দেন ম্যাথমেটিক্যাল সিরিজ, অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, ম্যাথমেটিক্যাল সিরিজের যে কোয়েশ্চেনগুলো আসে বা প্রবলেমগুলো আসে, এগুলো আমরা যে গুণোত্তর ধারা বা যোগের ধারা বা অসীমিতক ধারা, যেগুলো আমরা এসএসসি এইচএসসিতে করে এসেছি, এই ফর্মুলাগুলো ইউটিলাইজ করতে যাই, এটা একটা ভুল ধারণা বা আমাদের এভাবেই শেখানো হয়। আসলে এটা সঠিক নয়। এখানে খুব সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল ট্রিক্স ব্যবহার করা হয়।
হঠাৎ করে দেখলে একটু টাফ মনে হবে, কিন্তু বেসিক্যালি এটা খুবই ইজি। আমরা যদি একটু চর্চা করি তাহলে এটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ট্রিকি ম্যাথস, কিছু টেকনিক্যাল ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বা গাণিতিক সমস্যা থাকে, সেগুলো আমাদেরকে দেয়া হতে পারে। কোডিং, ডিকোডিং, এটা দুই ধরনের হতে পারে, নিউমেরিক হতে পারে, অ্যালফাবেটিক্যালিও হতে পারে। দেন ফাইন্ডিং আউট অড ওয়ান অর অড পেয়ার, এটাও কিন্তু টাইপ অফ লজিক্যাল রিজনিং। একটা লিস্ট থাকবে, যেমন ক্লিটোরিয়া, রোজ, ম্যারিগোল্ড, কালার। এই চারটার ভেতরে কালার কিন্তু অড, কারণ বাকি তিনটেই ফ্লাওয়ারের নাম, বাট কালার কিন্তু ফ্লাওয়ারের নাম না, এটা একটা রং, এটা এর অর্থ হচ্ছে রং। এ কারণে এখানে অন্যগুলো ফ্লাওয়ার, এটা যেহেতু ফ্লাওয়ার না, এটাই অড। এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যে ডিরেকশন অর্থাৎ দিক নির্ণয়ের কিছু প্রবলেম থাকতে পারে। আইকিউ এর সাধারণত যে ধরনের কোয়েশ্চেনগুলো এসে থাকে, আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমি এটা অ্যাভয়েড করে গেছি, ট্রিকি ম্যাথসের ভেতরে কিন্তু পিতা পুত্র বা অঙ্ক আমরা যেগুলো করেছি এগুলো আসতে পারে, কিছু সংখ্যার পজিশন চেঞ্জিংয়ের কিছু প্রবলেম আসতে পারে। একটু ঠান্ডা মাথায় আমরা যদি এটা ফেস করি, খুব সহজেই এখান থেকে বেটার মার্কস আনা সম্ভব। আরও কিছু স্পেশাল নোটিস আমি দিয়ে রাখছি, যেটা আমাদের আইকিউ এর প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আইকিউ প্রশ্নের ভেতরেই খুব টেকনিক্যালি সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে দেওয়া হয়। কীরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন এরকম আসতে পারে, ফ্রান্স ইজ টু আইফেল টাওয়ার, সো ইউএস ইজ টু হোয়াট? স্ট্যাচু অফ লিবার্টি। অ্যান্সার হবে স্ট্যাচু অফ লিবার্টি। আমি একটু ক্লিয়ার করছি এক্সাম্পলটা। আইফেল টাওয়ার কিন্তু ফ্রান্সে অবস্থিত, এ কারণেই কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রশ্নে, ফ্রান্স ইজ টু আইফেল টাওয়ার, সো ইউএসএ ইজ টু হোয়াট? ইউএসএতে কী অবস্থিত? সবচেয়ে নাম করা, যদি আমি আইফেল টাওয়ারের সাথে কম্পেয়ার করি, তাহলে সবচেয়ে নাম করা স্থাপনা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এখানে কিন্তু টেকনিক্যালি জেনারেল নলেজ দেওয়া হয়েছে। আমাকে আগে জানতে হবে যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, আমাকে এটাও জানতে হবে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত। এর জন্য অনেক বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই, খুব সিম্পল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো থাকলে খুব সহজেই এই লজিক্যাল রিজনিংগুলোতে ভালো করা সম্ভব। আইকিউতে অনেক সময় খুব টেকনিক্যালি ইংলিশ ভোকাবুলারিও দেওয়া হয়ে থাকে, লাইক এটা হতে পারে সমার্থক শব্দ, হতে পারে বিপরীত শব্দ, এরকম কিছু প্রবলেম কিন্তু অনেক সময় আইকিউতে থাকে। বেসিক ভোকাবুলারি যদি একটু ভালো হয়, আমরা যদি একটু চর্চা করি, খুব সহজেই এই সেগমেন্টে ভালো মার্কস পাওয়া সম্ভব। দেন আইকিউ প্রশ্ন, আর একটা অনেক সময় আমাদের কাছে কোয়েশ্চেন থাকে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইকিউ কোয়েশ্চেনগুলো কি ইংরেজিতে থাকবে নাকি বাংলায় থাকবে? ইংরেজিতেও থাকতে পারে, বাংলায়ও থাকতে পারে, আবার একই সাথে দুটো ভাষাতেই থাকতে পারে, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই থাকতে পারে। দেন আমাদের কিছু ভুল ধারণা আছে আইকিউ নিয়ে, যেটা আমি শুরুতেই কিছু কথা বলেছি, আমি আরেকটু এলাবোরেট করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, আমাদের কিছু কমার্শিয়াল বুকস বা কমার্শিয়াল কিছু কোচিং সেন্টার এ ধরনের কথা বলে থাকে যে এখানে কোচিং করলে আইকিউ কমন, বা এই বই থেকেই সব আইকিউ প্রশ্ন হয়। এটা একদমই ভুল ধারণা। আইকিউ এর কোনো সিলেবাস নেই। হ্যাঁ, আইকিউ এর ক্লাসিফিকেশন আমি যেটা দেখিয়ে দিলাম, এই ক্লাসিফিকেশন থেকেই প্রশ্ন আসবে, এবং আইকিউ এর প্রশ্ন কমন পড়া এটা অসম্ভব ব্যাপার, আর যদি পড়েও সেটা কাকতালীয়। আইকিউ এর প্রশ্ন কমন ফেলার চেষ্টা করে মাসকে মাস সময় নষ্ট না করে আইকিউ এর কনসেপ্টগুলো জানাই যথেষ্ট। সুতরাং আমরা যারা সময় নষ্ট করছি, আমরা এখন থেকেই সচেতন হলে আমার মনে হয় প্রস্তুতিটা ভালো হবে। দেন আইকিউ মুখস্থ করা যায় না, আইকিউ মুখস্থ করা একদমই বোকামি। মুখস্থ তো অনেক কিছুই করা যায়, কিন্তু আইকিউ মুখস্থ করে এখানে কোনো বেটার আউটপুট আসবে বলে আমার মনে হয় না। বরং আইকিউ এর কনসেপ্টটা মাথায় রাখলে, ক্লাসিফিকেশনগুলো মাথায় রেখে আমরা যদি একটু চর্চা করি, ওইটুকুই যথেষ্ট। দেন আইকিউতে এমনিতেই পাস, এটা অনেকে মনে করে, এইটাও ভুল ধারণা। একটা চরম সত্য কথা বলছি, আইকিউ কিন্তু স্ট্যাবল, এটা চেঞ্জেবল না। আমরা শুধুমাত্র বারবার আইকিউ করে আমাদের আইকিউ এর ভীতিটা দূর করতে পারবো, কিন্তু আইকিউ মানে আমি ডেভেলপ করে ফেলবো এরকম ধারণা করা সম্পূর্ণ রকম ভুল। দেন আইকিউ নিয়ে আর একটা গসিপ আছে বা মিথ আছে, সেটা হচ্ছে যে প্রতিদিন প্রচুর পরিমাণের আইকিউ করতে হবে, অনেকগুলো বই কিনতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আইকিউ এর এই বেসিক লিসেনটা নেওয়ার পরে
খুব বেশি প্র্যাকটিস করারও প্রয়োজন নেই। এই বেসিক লেসন দিয়ে খুব সহজেই আইকিউতে বেটার করা যায়, বাট বেসিক লেসনটা খুব মনোযোগ সহকারে নিতে হবে। তবে কিছু প্র্যাকটিস করা যেতে পারে, কিন্তু পাগলের মতো আইকিউ প্রচুর করতে হবে এই 10, 15, 20 নাম্বারের জন্য, এটা সঠিক না। দেন অনেক বই কিনতে হবে, যেটা কিছুক্ষণ আগে বললাম। এই ভুল কনসেপ্টগুলো থেকে যদি আমরা একটু সরে আসি এবং আইকিউ এর বেসিকটা জেনে যদি আমরা কিছুটা প্র্যাকটিস করি, তাহলে এটা মোর দ্যান এনাফ। দেন আমরা এখন প্রস্তুতি, মানে কিভাবে আমাদের প্রস্তুতিটা নিলে ভালো হয়, সেটা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত ক্যাটাগরি ভাগ করে আইকিউ অনুশীলন করা, অর্থাৎ আমি যে ক্যাটাগরিগুলো ভাগ করে দিলাম, অ্যানালজি, লজিক্যাল রিজনিং, কোডিং, ডিকোডিং, ক্ষেত্র বিশেষে নিজেরাও কিছু আইকিউ আমরা বানাতে পারি। আইকিউ বানিয়ে প্র্যাকটিস করতে পারি, যে খুব টাফ কিছু চিন্তা মাথায় এনে আমরা কিছু আইকিউ প্রিপেয়ার করলাম, প্র্যাকটিস করলাম। ইট উইল ওয়ার্ক, এটা ফ্রুটফুল হবে। এবং আমাদের যে বইগুলো আছে, হ্যাঁ আমরা প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিস নেওয়ার জন্য বই কেনা এটা ভালো, কিন্তু পাগলের মতো আইকিউ করা যায়, আমার আইকিউ কমন ফেলতে হবে, এটা ভুল ধারণা। আমি এটাই বলতে চাচ্ছি, আইকিউ কমন ফেলার কোনো জিনিস না, বা কমন ফেলার কোনো বিষয় না। দেন বেসিক ধারণা নেওয়া, যেটা আমি অনেকক্ষণ থেকে বলে আসছি, যে আইকিউ এর কনসেপ্টগুলোর উপর একটা বেসিক ধারণাই যথেষ্ট। বাকি সময়টা আইকিউ এর পেছনে না দিয়ে অন্যান্য প্রস্তুতি নিলে আমার মনে হয় রেজাল্ট ভালো আসবে। নিয়মিত চর্চায় আইকিউ এর ভীতি দূর হয়। আমি কিন্তু আগেও বলেছি, আইকিউ কিন্তু স্ট্যাবল, স্থির, কিন্তু আমরা যে আইকিউ এর প্রতি ভীতি আছে, আমরা রেগুলার 10টা, 15টা, 20টা আইকিউ যদি প্র্যাকটিস করি, এই ভীতিটা কেটে যাবে। এই দেন ইংরেজি ভোকাবুলারি ও বেসিক সাধারণ জ্ঞান চর্চা, একদম বেসিক সাধারণ জ্ঞান, বেসিক লেভেলের সাধারণ জ্ঞান যদি আমাদের থাকে, আমরা আইকিউ এর যে স্পেসিফিক বা স্পেশাল সেগমেন্ট আমরা ক্রস করতে পারবো। এবং ইংলিশ ভোকাবুলারি একটু আপডেট করা ভালো। আমরা যদি প্রত্যেক দিন 5 থেকে 6টা নতুন ইংরেজি শব্দ শিখি, তার কিছু সিনোনিম, অ্যান্টোনিম শিখি, আমার মনে হয় যে এটা মোর দ্যান এনাফ ফর আইকিউ। শুধু তাই না, পরবর্তীতে ইংরেজির উপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও যদি দিতে হয়, বা হায়ার স্টাডিজের জন্য যদি যাওয়ার কারো ইচ্ছে থাকে, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। সো এখানে কিন্তু উভয় দিকেই লাভ আছে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আগামী ক্লাসগুলোতে আইকিউ এর প্রত্যেকটি সেগমেন্ট ছোট ছোট কিছু ভাগ করে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যাল কিছু আলোচনা করব, যার মাধ্যমে খুব সহজেই আইকিউ এর একটি বেসিক ধারণা আমাদের চলে আসবে। আমি আবারও বলছি, সময় নষ্ট না, আইকিউ এর পেছনে অযথা সময় নষ্ট না করে আমরা বেসিকটা শিখব, এবং এই বাকি সময়টা আমরা অন্যান্য সাবজেক্টিভ বিষয়গুলোতে ব্যয় করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন সেগমেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।